মুভির শুরুতে দেখা যায় একজন পিয়ন ও একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশের শেষকৃত্য। সেই পিয়ন লাশের পকেট থেকে একটি ১০০ টাকার নোট পায়। হঠাৎ নোটটি উড়ে যায় এবং পিয়ন সেটির পেছনে দৌড়াতে দৌড়াতে একটি বিশাল মহলে গিয়ে পৌঁছায়। মহলটি ছিল খুবই অদ্ভুত এবং আতঙ্কজনক। ভয়ের চোটে এসে নিজের কাছে থাকা সব জিনিস নিচে রেখে দেয়। এরপর গল্পে দেখা যায় একটি মেয়ে আনিতাকে। কিছু গুন্ডা তাকে খারাপভাবে টাচ করে চলে যেতে চাইলে রাজা সাহেব এসে সেই গুন্ডাদের ভালোভাবে শায়েস্তা করে। এরপর পরিচয় হয় রাজা সাহেবের দাদি গঙ্গাম্মার সাথে। গঙ্গাম্মা একজন আলঝাইমার রোগী। তিনি প্রায় সবকিছু ভুলে গেলেও তার স্বামী কানাকা রাজুর স্মৃতি শক্ত করে আঁকড়ে ধরে আছেন। কানাকা রাজুকে সবাই মনে করে বহু বছর আগের নিখোঁজ বা নির্বাসনে চলে গেছেন। তার কথা মনে পড়লেই গঙ্গাম্মা অজ্ঞান হয়ে যান। গঙ্গাম্মার নাতি রাজা সাহেব তাকে দেখাশোনা করে শান্তভাবে জীবনযাপন করছিল। একদিন রাজা সাহেবের বন্ধুরা তাদের বিয়ের ছবি দেখাতে আসেন। তখন রাজা সাহেব খেয়াল করে ছবির পেছনে তার দাদার ছবি রয়েছে, যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে তার সন্ধান পায়। এরপর রাজা সাহেব তার মামাকে জানায় যে তাদের এলাকাতেই রয়েছে তার দাদা। কানাকা রাজুকে খোঁজার জন্য বহু বছর আগে পুলিশ মামলা করেছিল, কিন্তু দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় সেই কেস বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কেস রিওপেন করতে ৫ লাখ টাকা দরকার। এটা শুনে রাজা সাহেব আনিতার কাছে টাকা চায়, কারণ তার কাছে এত টাকা নেই। আনিতা প্রথমে না করলেও রাজা সাহেবের কথায় রাজি হয়ে যায়, কারণ সে তাকে ভালোবাসে। তারা রাতে রওনা দিয়ে সকালে সেখানে পৌঁছায়। সেখানে এক সিনজি চালকের সাথে দেখা হয়, যে তাদের এলাকার ছেলে। তাকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে যেতে গেলে সেখানে একজন জর্জের সিস্টার বৈশীর সাথে দেখা হয়। রাজা সাহেব তাকে ফলো করতে করতে জর্জে পৌঁছে যায়। সেখানে একটি ছোট মেয়ের সাথে রাজা সাহেবের পরিচয় হয়। রাজা সাহেব মিথ্যা বলে সে বৈশীকে ভালোবাসে, তাই এখানে এসেছে। মেয়েটি সেটি সবার সামনে চিৎকার করে বলে দেয়। বৈশীও পরিস্থিতি সামলে নেয়। এরপর রাজা সাহেব জানতে পারে মেয়েটির হার্টে সমস্যা আছে, তাই সবাই ফান্ড সংগ্রহ করছে। রাজা সাহেব ইমোশনাল হয়ে ব্যাগ থেকে কিছু টাকা ফান্ডে দিয়ে দেয় এবং নিজের পরিচয় গোপন রাখার কথা বলে। বৈশী রাজা সাহেবের ছবি দেখে মনে করে সে একদম পিওর আত্মা। এরপর রাজা সাহেব পুলিশ অফিসারকে গিয়ে জানায় গঙ্গারাজু নামে এক লোক সেই সময় সব সম্পদ লুট করে পালিয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে তার দাদা কানাকা রাজু বের হয়, কিন্তু আর ফিরে আসে না। পরে এক বন্ধুর ছবিতে কানাকা রাজুকে খুঁজে পাওয়া যায়। এভাবেই সে পুলিশকে খোঁজ লাগাতে বলে। পরের দিন রাজা সাহেব বৈশীর সাথে দেখা করার জন্য রেডি হয়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। পরে কনফেশন রুমে আসতে বলা হয়। সেখানে বৈশী উপস্থিত থাকে। বৈশী জানে না তার সামনে যে রাজা সাহেব, আর রাজা সাহেবও জানে না তার সামনে যে বৈশী। সে জানায় সে একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু সেই মেয়ে তাকে পছন্দ করে কি না তা সে জানে না। এর সমাধান হিসেবে বৈশী পর্দা উঠিয়ে এক নজরে রাজা সাহেবকে দেখে নেয়। একদিন রাতে বৈশী না জেনেই রাজা সাহেবকে ফোন করে, জানায় তার দাদা তার সাথে চিটিং করে টাকা হাতিয়ে নিয়েছে, তাই সে পুলিশ কেস করতে এসেছে। রাজা সাহেব জানতে চায় কিভাবে চিটিং হয়েছে। তখন বৈশী বলে একদিন একটি বাচ্চার অপারেশনের জন্য ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ভিড় থাকায় সে দাদাকে আগে লাইনে গিয়ে টাকা জমা দিলে সমস্যা হবে কিনা জানতে চায়। তখন দাদা তাকে প্রভাবিত করে নিজে টাকা জমা দেবে বলে সেই টাকা নিয়ে নেয়। পরদিন রাজা সাহেব বৈশীর সাথে দেখা করতে যায়। তখন সেখানে আরও একটি মেয়ে আসে, যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে রাজা সাহেবের দাদাকে দেওয়ার জন্য। কারণ আগে রাজা সাহেবের দাদা ভৈরবীর দাদাকে আর্থিক সাহায্য করেছিল, তাই সেই টাকা ফিরিয়ে দিতে এসেছে। কিন্তু সেই টাকা শুধু রাজা সাহেবের দাদার হাতেই দিতে চায়। ঠিক তখন কিছু গুন্ডা এসে ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে মারামারি শুরু হয়। রাজা সাহেব নিজের জীবন ঝুঁকিতে ফেলে ব্যাগটি উদ্ধার করে, যা দেখে ভৈরবী আবেগে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। সেই মুহূর্তে বৈশী সেখানে এসে তাদের একসাথে দেখে চলে যায়। এরপর রাজা সাহেব জানতে পারে সিস্টাররা সারা জীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে, তারা কখনো বিয়ে করে না। এই কথা শুনে রাজা সাহেব গভীরভাবে কষ্ট পায়। নেশা করার পর রাজা সাহেব পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং সেই অবস্থায় সে ভুল করে ভৈরবীকে বৈশী ভেবে তার হাত ধরতে চায় ও বলে যদি সে তার হাত ধরে রাখে তাহলে সে সারা জীবন তার পাশেই থাকবে। এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়েই তাদের মধ্যে এক ধরনের আলাদা প্রেমের অনুভূতি তৈরি হয়। হঠাৎ করেই রাজা সাহেব জানতে পারে তার দাদি গঙ্গাম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদির খোঁজে বের হয়ে সে দাদির ব্যাগ ও শাড়ি পরে থাকতে দেখে। এরপর ভেতরের একটি জায়গা ঢুকে রাজা সাহেব একে একে গুন্ডাদের সঙ্গে লড়াই করে। ভৈরবীও তার সাথে যোগ দেয় এবং দুজনে মিলে শেষ পর্যন্ত গঙ্গাম্মাকে উদ্ধার করে।
পরের দিন রাজাসাব গঙ্গারাজুর মুখোমুখি হয় এবং তাকে মারতে শুরু করে। ঠিক তখনই বৈরবী এসে জানায় গঙ্গারাজু আসলে তার দাদা। এরপর গঙ্গারাজু সব সত্য বলার কথা জানায়। সে বলে রাজাসাবের দাদি একসময় দেবরাজ্যের মহারানী ছিলেন। তিনি নিয়মিত অসহায় মানুষদের খাবার দিতেন। একদিন কানাকারাজু নামের এক মন্দিরের ভিখারি হাত ধরে খাবার খাওয়ায়। সবাই ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। অপমানিত কানাকারাজু মনে মনে ভাবে এই রানী যদি তার হয় তাহলে সে রাজ্যের সব ধন সম্পদের মালিক হবে এবং সে আর ভিখারি হয়ে মরতে চায় না। এই লোভ থেকেই সে এক নির্জন স্থানে গিয়ে কঠোর সাধনায় কালো জাদু শেখে এবং বহুদিন পরে এক শক্তিশালী কালো জাদুর মহানেক হয়ে ওঠে। এরপর সে রাজমহলে ফিরে এসে প্রসাদের কথা বলে গঙ্গাদেবীকে নিজের কাছে নিয়ে আসে ও কৌশলে তাকে বিয়ে করে। কিছুদিন পর কানাকারাজু রাজমহলের সমস্ত ধন সম্পদ লুট করে নেয় এবং গঙ্গারাজুকে চোর বানিয়ে নিজে পালিয়ে যায়। এরপর গঙ্গাদেবীকে মহল থেকে বের করে দেওয়া হয়। এই কষ্টে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কানাকারাজুর সন্তানের ছেলে রাজাকে গঙ্গাদেবী নিজ হাতে বড় করে তোলেন। এই কাহিনী শুনে রাজা খুব ইমোশনাল হয়ে পড়ে এবং রেগে গিয়ে কানাকারাজুকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এভাবে তারা জঙ্গলের ভেতরে একটি মহলে গিয়ে পৌঁছায়, যেটি ছিল কানাকারাজুর। সেই মহলের একটি ঘরে বিপুল পরিমাণ সম্পদ জমা করা ছিল। তখন পিয়নের কাছে রাজা জানতে পারে তার দাদা মারা গিয়েছে। লাশটি অজ্ঞাতনামা হওয়ায় সেটি বিসর্জনের দায়িত্ব পিয়নের উপর ছিল। পিয়ন সব সম্পদ নিজের করে নেয়, কিন্তু কানাকারাজুর আত্মা তাকে এখানে নিয়ে আসে এবং বন্দি করে রাখে। আত্মার অভিশাপ ছিল এই সম্পদ কেউ নিতে পারবে না, নিলে তাকে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হবে। রাজা তার দাদার আত্মাকে ভয় পেলেও সেটা প্রকাশ না করে ফোনে কথা বলার ভান করে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে সেখানে আর কোনো দরজা নেই। পিয়ন জানায় মহলের দরজা শুধু রাজা সাহেবের দাদার কথাতেই খুলবে। তখন রাজার মামা বলে আসার সময় সে বাইরে বের হওয়ার একটি রাস্তা দেখেছিল। সবাই সেই পথ দিয়ে বের হতে গেলে হঠাৎ জঙ্গলের ভেতর দিয়ে তাদের সামনে একটি ট্রেন চলে যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। পরদিন সকালে সবাই দেখে জঙ্গলের ভেতর দিয়ে একটি দড়ি টানানো আছে। সেটি দিয়ে ঝুলে পার হতে গেলে রাজার বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তারা দেখে সেখানে বৈশী এসেছে এবং তার সাথে রয়েছে একজন লোক যে বৈশীর দেখাশোনা করে। বৈশী জানায় রাজার দাদা তার টাকা হাতিয়ে নিয়েছে, সেটি ফেরত নিতেই সে এখানে এসেছে। রাজা আরও জানতে পারে বৈশী সিস্টার সেজেছিল শুধুমাত্র ছোট মেয়েটির চিকিৎসার টাকা তোলার জন্য। এরপর সবাই ভিতরে গিয়ে সম্পদের ঘরে ঢোকে, যদিও বারবার মানা করা হয়েছিল। সেখানে বৈশীর সাথে থাকা লোকটিকে আগে অদৃশ্য শক্তি মেরে ফেলতে উদ্যত হলে হঠাৎ একটি আত্মা এসে বৈশীকে ধরতে চায়। ভয়ে বৈশী সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই লোকটিও বের হয়ে আসে। এই ঘটনা দেখে ভৈরবী রাজাকে সন্দেহ করতে শুরু করলে রাজা তাকে উল্টোপাল্টা কথা বলে সামলে নেয়। সেই রাতে রাজা সব সত্য বৈশীকে বলে দেয় এবং জানায় প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছে। তার কথা শুনে বৈশী জানায় সেও রাজাকে ভালোবাসে। পরদিন রাজার ওপর তার দাদার আত্মা ঘর করে এবং গঙ্গাদেবীকে জানিয়ে দেয় কানাকারাজু মারা গিয়েছে। এই খবর শুনে গঙ্গাদেবী সম্পূর্ণ ভেঙে পড়ে। পরদিন সকালে রাজা জানায় যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। সে জানতে চায় কেউ কি এমন কাউকে চেনে যে ভূত তাড়াতে পারে। তখন বৈশী বিশেষজ্ঞ পদ্মভূষণের কথা জানায়, যিনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারেন। তাকে সেখানে ডাকা হয়। তিনি সব কিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারেন কানাকারাজু অত্যন্ত শক্তিশালী সাইকোট্রিক ও কালো জাদুর অধিকারী। সে মানুষের মস্তিষ্ক নিয়ে খেলে। তার হাত থেকে বাঁচতে হলে নিজের ইমোশন ও ভালোবাসাকে দূরে রেখে ভিতরের দৈব শক্তিকে নিখুঁতভাবে কাজে লাগাতে হবে। এরপর পদ্মভূষণ রাজাকে হিপনোটাইজ করে এবং সেই মহলে নিয়ে আসে। একটি ঘরে ঢুকতেই দেখা যায় তার দাদার এক ভয়ঙ্কর রূপ। এতে রাজা ভয় পেয়ে হিপনোটাইজ অবস্থা থেকে বের হয়ে আসে। সে একটি কূপের কথা জানায়। কূপের রশি টানতেই ভেতরে দেখা যায় কিছু ভয়ঙ্কর লাশ। এই দৃশ্য দেখে সবাই দৌড়ে পালায়। সেখানে শুধু পদ্মভূষণ থেকে যায়, কিন্তু কানাকারাজু তাকেও বশ করে নেয়। তার শক্তির কাছে পদ্মভূষণও পরাজিত হয়। পরদিন সকালে রাজা বৈশীকে জড়িয়ে ধরে বোঝায় তারা যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরবে। ঠিক তখনই সামনে চলে আসে ভৈরবী। সে তাদের একসাথে দেখে জানায় রাজা তাকে লাভ বাইট দিয়েছে। এই কথা শুনে বৈশী রেগে যায়। পরিস্থিতি সামলাতে রাজা সবার চোখ বন্ধ করে এখান থেকে বের হতে চাইলে হঠাৎ আনিতা সামনে আসে।
আনিতা জানায় সে রাজাকে ভালোবাসে এবং তাকে নিয়ে যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরবে। এই কথা শুনে তিনজন একসাথে প্রশ্ন করে রাজা কাকে নিয়ে বের হবে। পরের দৃশ্যে দেখা যায় গঙ্গারাজু ফোন করে রাজাকে জানায় তার দাদি হাসপাতালে। এই কথা শুনে রাজা দৌড়ে গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ তার কথা শুনতে পায় না, কেউ তাকে দেখতে পায় না, কারণ কানাকারাজু তাকে হ্যালোসিনেশনে রেখেছে, যার ফলে সে মহল থেকে বের হলেও বাস্তবে কোথাও যেতে পারেনি। শেষে সবাই মহল থেকে বের হয়ে আসে আর রাজা একা ভেতরে ঢুকে সমস্ত টাকার স্তূপে আগুন লাগিয়ে দেয়। কিন্তু দেখা যায় সে আসলে টাকাই নয়, তার দাদির পায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আসলে এটি ছিল কানাকারাজুর জাদু। সে তার দাদার মায়া জালে আটকা পড়ে গিয়েছিল, কিন্তু রাজা সাব নিজের মনকে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে থাকে। এরপর সে একটি কুমিরের সাথে লড়াই করে নিজেকে বাঁচায়। তারপর দেখা যায় রাজার ছায়া থেকে 4টি আত্মা তৈরি হয়েছে। রাজা যখন সেই আত্মাগুলোকে আঘাত করে তখন সেই আঘাত নিজের শরীরেই লাগে, কারণ এগুলো ছিল রাজারই ছায়া, যেমন কানাকারাজু সৃষ্টি করেছিল। তখন রাজা সাব বুঝতে পারে এটি মায়াজাল। সে নিজের মন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে পিছনে থাকা 4টি মূর্তিতে আগুন লাগিয়ে দেয়। এতে কানাকারাজুর মায়াজাল ভেঙে যায় এবং রাজা সাব মুক্ত হয়ে যায়। এরপর সে পুরো মহলে আগুন লাগিয়ে দেয়। কানাকারাজু বুঝতে পারে রাজা সাবকে আর আটকানো সম্ভব নয়, তাই সে কালো জাদুর মন্ত্র ব্যবহার করে নিজেকে বিশাল এক দানব রূপান্তরিত করে। সবকিছু যখন শেষ পর্যায়ে, তখন রাজা সাব নিজের ভেতরের এক গোপন মহাশক্তি আবিষ্কার করে। এই শক্তির প্রভাবে বাস্তবতা বদলে যায় এবং একটি সমান্তরাল জগৎ তৈরি হয়। সেই জগতে রাজা সাব শেষ পর্যন্ত কানাকারাজুকে পরাজিত করতে সক্ষম হয়। এরপর সে তার দাদিকে বোঝায় কানাকারাজু কিভাবে মারা গেছে, কিন্তু দেখা যায় তার দাদি কানাকারাজুকে চিনতেই পারে না। এটি দেখে রাজা সাব খুব খুশি হয়। সবশেষে যখন বৈশী, ভৈরবী ও আনিতা রাজা সাবকে খুঁজতে থাকে, রাজা সাব তাদের থেকে পালাতে গিয়ে একটি জায়গায় পৌঁছায়। সবাই যখন মনে করে সব শেষ, ঠিক তখনই ছায়ার ভেতর দেখা যায় একটি জোকারের মতো রহস্যময় চরিত্র, যার চেহারা রাজা সাবের মতোই। এখান থেকেই বোঝা যায় রাজা সাবের রক্তধারা ও শক্তির গল্প এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছে, এবং এভাবেই মুভিটির সমাপ্তি হয়।